নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। বরাবরের মতো আমি আমার প্রেজেন্টেশন দিয়ে শুরু করছি। যদি দেখতে বা শুনতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। শুনতে পাওয়া যাচ্ছে আমাকে? জি স্যার। থ্যাংক ইউ। ডিএমডি বা ডুসেন মাসকুলার ডিস্ট্রফি আজকের আমাদের আলোচনা। এই আলোচনাটা আমি আমার ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে রাখছি বা শুরু করতে যাচ্ছি। যেটাই বলি না কেন, আজকের ক্লাসটা একটু হয়তো ডিজিজটা আনকমন মনে হতে পারে, আনকমন ডিজিজই, কিন্তু ডিজিজটা সম্পর্কে জানা অনেক জরুরি। ডুসেন মাসকুলার ডিস্ট্রফি বা ডিএমডি এটা আসলে এটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটা জেনেটিক প্রবলেম এবং এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার যতগুলো আছে তার মধ্যে মাসকুলার ডিস্ট্রফি ডিএমডি এদের মধ্যে সবচেয়ে কমন। আর অন্যান্য যে সমস্ত মাসকুলার ডিস্ট্রফি আছে, যেমন ব্যাকার্স মাসকুলার ডিস্ট্রফি, মায়োটনিক মাসকুলার ডিস্ট্রফি, লিন-বিডল মাসকুলার ডিস্ট্রফি, কনজেনিটাল মাসকুলার ডিস্ট্রফি ইত্যাদি অনেক অনেক মাসকুলার ডিস্ট্রফি আছে, কিন্তু এই ডুসেন মাসকুলার ডিস্ট্রফি সবথেকে কমন। এখন ডিস্ট্রফি শব্দটা অ্যাট্রোফি এবং ডিস্ট্রফি এই শব্দটা আমাদের একটু বোঝা উচিত বা বোঝা একটু দরকার আছে, জায়গা আছে বোঝার। সেটা হচ্ছে যে অ্যাট্রোফি এটার অর্থ শুকিয়ে যাওয়া, ডিস্ট্রফি এটার অর্থ শুকিয়ে যাওয়া। আর মাসকুলার বা মাসল থেকে মাসকুলার শব্দটা আসছে। তো মাসকুলার ডিস্ট্রফি অর্থাৎ পেশি শুকিয়ে যাওয়া, পেশির সুস্থতা। তো এটা মাসকুলার ডিস্ট্রফি না হয় মাসকুলার অ্যাট্রোফিও তো লেখা যেত বা বলা যেত। তো এটা কেন মাসকুলার ডিস্ট্রফি বলা হয়? আসলে ডিস্ট্রফি হচ্ছে যেখানে জেনেটিক একটা প্রবলেম থাকে, ইনহেরিটেড প্রবলেম থাকে, সেটা হচ্ছে ডিস্ট্রফি। আর যেখানে আদার্স ডিজিজ রিলেটেড অথবা নিউরোলজিক্যাল কোনো ডিসঅর্ডার থাকে অথবা এই আপনার ইনজুরি সংক্রান্ত কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে ওটাকে আমরা বলবো অ্যাট্রোফি। সুতরাং ডিস্ট্রফি সবসময় জেনেটিক, এবং ডিস্ট্রফি যেখানে থাকবে সেখানে বুঝতে হবে আমাদেরকে যেটা একটা জিনগত সমস্যা। তো এটা প্রথম ফরাসি একজন চিকিৎসক, যিনার নাম গিওমে বেঞ্জামিন অ্যামান্ড ডুসেইন, গিওমা বেঞ্জামিন অ্যাডাম্ট ডুসেইন। ইনি প্রথম এই রোগ সম্পর্কে ধারণা দেন 1861 সালে। এর পরপরেই অর্থাৎ 1879 সালে স্যার উইলিয়াম রিচার্ড গোয়ার্স ইনি এটাকে প্রথম বলেন যে এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, অর্থাৎ জিনগত সমস্যা। এর আগে যিনি এটার আবিষ্কারক অর্থাৎ অ্যামান্ড ডুসেন, তার নামেই কিন্তু ডুসেন মাসকুলার ডিস্ট্রফি নামটা সংযুক্ত হয়েছে। আর স্যার উইলিয়াম গোভার্স ইনি যখন এটাকে জিনগত বললেন, পরবর্তীতে গোভার্সেও কিন্তু বিশেষ অবদান আছে। গোভার্স একজন বিশেষ একজন সায়েন্টিস্ট, আপনারা যদি নেটে সার্চ দেন তাহলে জানতে পারবেন। আর আধুনিকভাবে এটাকে 1986 সালে প্রথম একজন প্রখ্যাত জিনতত্ত্ববিদ অর্থাৎ জেনেটিক সায়েন্সের উপরে যিনি লেখাপড়া করেছেন, লুইস মার্টিন স্কাঙ্কেল,
তিনি প্রথম বলেন যে এটা এক্স ক্রোমোজোমের এর সাথে একটা যোগসূত্র আছে। হ্যাঁ, এটা 1986 সালে প্রথম বলেন, অর্থাৎ এটা 1879 সালের অনেক পরের কথা। যাই হোক, আমরা একটা বিষয় প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে এই যে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার বা ডিজিজ, তো এই বিষয়টা আসলে কি? আমরা জানি যে আমাদের শরীরে ক্রোমোজোম আছে 23 জোড়া। আমরা ছেলে অথবা মেয়ে যেই হই না কেন, আমাদের শরীরে 23 জোড়া ক্রোমোজোম আছে। এদের মধ্যে ছেলেদের এবং মেয়েদের আছে কি, সন্তান যদি নারী হয় তখন দুইটা এক্স এক্স ক্রোমোজোম বা ডবল এক্স, তাই না? আর যখন সন্তান পুরুষ হয় তখন আমরা জানি যে এটা এক্স ওয়াই। মনে রাখতে হবে যে এটা সবাই জানে, সুতরাং এটা মনে রাখার দরকার না, এটা সবাই জানে এটা, যে মেয়েদের ক্রোমোজোম এবং সেটাকে বোঝানো হয় দুইটা এক্স, আর ছেলেদের জন্য এক্স ওয়াই। ছেলেরা এক্স এবং ওয়াই এই দুইটা ক্রোমোজোম বহন করে, আর মেয়েরা এক্স এবং এক্স এই ডবল এক্স ক্রোমোজোম বহন করে। এখন এই এক্স ক্রোমোজোমের ভেতরে এটা খুব ক্ষুদ্র একটা অংশ থাকে যেটাকে বলা হয় XP21। XP21 নামে খুব ক্ষুদ্র একটা অংশ থাকে। এই ক্ষুদ্র অংশ থেকে আবার ডিস্ট্রফিন নামের একটা বিশেষ জিন, এটা একটা প্রোটিন এবং জিন একই সাথে এটা নিঃসরণ হয়। এই ডিস্ট্রফিনই কিন্তু এখানে মূল ভূমিকা রাখে। এই ডিস্ট্রফিন করে কি, সুস্থ একজন মানুষের শরীরে এই ডিস্ট্রফিন আমাদের পেশির গঠন, পেশির আকার আকৃতি, পেশির সংকোচন সম্প্রসারণ, পেশি টোন, পেশির বন্ধন এগুলোকে মজবুত করা, দৃঢ় করা, একটা পেশির সাথে অন্য পেশির প্রোটিনের সমন্বয় সাধন করা এবং শক অ্যাবজর্ভারের মতন কাজ করা। এটা কিন্তু আমাদের পেশি যেগুলো কাজ করে, এই পেশির কাজগুলোকে পুরোটাই কিন্তু কন্ট্রোল করে এই ডিস্ট্রফিন। এখন যদি কোনো কারণে এটা যেহেতু এক্স ক্রোমোজোমের XP21 পার্ট থেকে এটা নিঃসরণ হয়, এখন এই XP21 পার্ট কোনো কারণে যদি বিকৃত অবস্থা প্রাপ্ত হয় বা ক্ষতিগ্রস্ত অবস্থা প্রাপ্ত হয়, তো কোডিং সিস্টেম যদি বিকৃত হয়ে যায়, আমি একেবারে সংক্ষেপে বুঝিয়ে বলছি বা বোঝানোর চেষ্টা করছি, তখন এই XP21 থেকে আর এই ডিস্ট্রফিনের এই প্রোটিনটা নিঃসরণ হতে পারবে না। ফলে কি হবে, পেশির দৃঢ়তা এবং পেশির যে সংবদ্ধ আঁটসাঁট ভাব এগুলো নষ্ট হতে শুরু করবে, এবং যখন এই ডিস্ট্রফিন নিঃসরণ হবে না, তখন পেশিগুলো আস্তে 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 ক্রমান্বয়ে দুর্বল এবং নিস্তেজ হতে শুরু করবে। এটা কিন্তু মূল বিষয় হচ্ছে এটাই। এখন আরো যদি আমরা এটাকে আরো গভীর ভাবে ভাবি, তাহলে দেখেন যে আমরা জানি যে মেয়েদের এক্স ক্রোমোজোম দুইটা এক্স। এখন যদি কোনো একটা এক্স থেকে যদি ডিস্ট্রফিন নিঃসরণ না হয়, তখন আরেকটা যে এক্স আছে সেই এক্স কিন্তু এই ডিস্ট্রফিনের ঘাটতিটা পূরণ করে দেয়। কিন্তু একটা ছেলের কিন্তু দুইটা এক্স নাই, ছেলেদের আছে এক্স এবং ওয়াই। ছেলেদের যদি একটা এই এক্স এর ওই XP21 থেকে যদি ডিস্ট্রফিন নিঃসরণ না হয়, তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এই ছেলেটা ক্রমান্বয়ে আস্তে 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 শক্তিহীন, দুর্বল, পক্ষাঘাতী অবস্থা প্রাপ্ত হবে এবং ডুসেন মাস্কুলার ডিস্ট্রফিতে আক্রান্ত হবে। অর্থাৎ মূল যে বিষয় সেটা হচ্ছে পরিষ্কার একটা ধারণা, সেটা হচ্ছে যে ডুসেন মাস্কুলার ডিস্ট্রফিতে মেয়েরা আক্রান্ত হয়নি। অর্থাৎ ডুসেন মাস্কুলার অ্যাট্রোফিতে বা ডিএমডিতে ছেলেরাই কেবলমাত্র আক্রান্ত হয়, আর মেয়েরা এটা ক্যারি করে। যেহেতু এটা মেয়েরা ক্যারি করে এবং মেয়েদের থেকে এটা ছেলেরা জন্মগত সূত্রে পায়, সুতরাং এই জন্যই এটা এক্স লিঙ্কড
রিসেসিভ ডিসঅর্ডার বলা হয়। আরো যদি ক্লিয়ার করে বোঝাতে চাওয়া যায়, এইটুকু আশা করি বুঝতে পেরেছেন আপনারা, এইটুকু ক্লিয়ার তো ধারণা আসছে। এখন যেহেতু একটা মেয়ের একটা এক্স যদি নষ্ট থাকে, যেখান থেকে ডিস্ট্রফিন আসছে না, সেক্ষেত্রে সে ক্যারি করবে এবং ক্যারি করার পর তার পরবর্তী প্রজন্ম সেটাকে রোগাক্রান্ত হবে। তো এটা কিভাবে করে হয়, এই বিষয়টাতে যদি আমরা আসি, তাহলে এটা কিন্তু 4 ধরনের ঘটনা ঘটতে পারে। ক্লিয়ার কনসেপ্ট। আপনারা এখানে আক্রান্ত বলতে এই সাদা চিহ্নটা শুধু মনে রাখবেন। এই সাদা মনে রাখলে আপনাদের জন্য আর কোনো অসুবিধা হবে না। এই সাদা চিহ্ন, ছোট্ট একটা সাদা এক্স এর মধ্যে একটা সাদা চিহ্ন, জাস্ট এটা মনে রাখবেন। এটা একটা বাহক মা, যার সাথে একজন অনাক্রান্ত পিতার মিলনের ফলে যদি এই মেয়েটার একটা সুস্থ এক্স এবং এই ছেলেটার একটা সুস্থ এক্স যদি আসে, বাহক মা থেকে আসলো, এই মেয়েটা দুইটাই সুস্থ এক্স পেয়েছে, এ হচ্ছে অনাক্রান্ত, এ ভোগ করবে না। এ মেয়ে, এ তো ভোগ করবেই না, অবশ্যই করবে না। এখন এই মেয়েটার থেকে সুস্থ একটা এক্স আসলো, ছেলেটার থেকে সুস্থ একটা ওয়াই আসলো, তাহলে এই ছেলেটাও অনাক্রান্ত এবং এ কোনো ধরনের রোগ ভোগ করবে না। কিন্তু যদি এমন হয় যে এই মায়ের থেকে যে এক্সটা আসলো সেটার XP21 পার্টটা নষ্ট, যেখান থেকে ডিস্ট্রফিন হরমোন, ডিস্ট্রফিন জিন নিঃসরণ হয়, প্রোটিন, এই এক্সটা এর কাছে আসলো, তাহলে এটা এক্স এবং সুস্থ একজন পিতা থেকে এক্সটা আসলো এই মেয়েকে। তাহলে এই মেয়ের যেহেতু এই অসুস্থ জিনটা আসছে, এই জিনটা এবং ছেলের এই জিনটা মিলে এই এ হবে বাহক, অর্থাৎ এর পরবর্তী প্রজন্মও কিন্তু ঠিক একই অবস্থা প্রাপ্ত হবে। আর এমন যদি হয় যে এ এক্স পাইলো একটা অসুস্থ এক্স এবং ওয়াই পাইলো সুস্থ, কিন্তু যেহেতু অসুস্থ এক্স পেয়েছে, অর্থাৎ অসুস্থ এক্স ক্রোমোজোম পেয়েছে, সুতরাং এ হবে আক্রান্ত বাচ্চা। এই 4টা ঘটনা ঘটবে যদি একজন বাহক মাতার সাথে অথবা বাহক মেয়ের সাথে একটা অনাক্রান্ত ছেলের বৈবাহিক সম্পর্ক স্থাপন হয় এবং তাদের সন্তান ভূমিষ্ঠ হয়। আশা করি এই বিষয়টাও ক্লিয়ার আপনাদের কাছে। এখন আমরা যদি খুব সহজভাবে একটা বিষয় ব্যাখ্যা করতে যাই, সেটা ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে কয়েকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে। যে ডিস্ট্রফিন জিন আমাদের এই পেশির শক্তি সামর্থ্য প্রদান করে এবং এই পেশির যে সার্কোলেমার গুলো আছে, এই সার্কোলেমার গঠনটা মজবুত করে, গঠনটাকে সুগঠিত রাখে। যখনই ডিস্ট্রফিন জিনের অভাব হবে বা ডিস্ট্রফিন প্রোটিনের ঘাটতি দেখা দিবে, তখন এই পেশিগুলোর তাদের কার্যকলাপের মারাত্মক বিঘ্ন ঘটবে, বৈষম্য সৃষ্টি হবে। আর এই সুযোগে হবে কি, শরীরের অতিরিক্ত ক্যালসিয়াম এই সার্কুলেমার ওয়ালটাকে ভেদ করে সার্কুলেমার ভেতরে যে মাইটোকন্ড্রিয়া গুলো থাকে, এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রবেশ করবে। এখন মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে ফ্লুইড আছে, এটাকে তারা এই ক্যালসিয়ামটার আধিক্য ঘটার ফলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বা রস বলে একটা বিষয় আছে, যেটাতে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। এটা একটা খুব জটিল একটা ফ্যাক্টর, শুধু এটুকু মনে রাখলেই হবে, এটা পরবর্তী সময় আপনাদের জন্য কাজে লাগবে। এর ফলে এই যে অক্সিডেটিভ স্ট্রেস এটা সৃষ্টি হয়, এর ফলে হয় কি, পেশির মধ্যে এই একটা ক্ষয় বা নেক্রোসিস, এবং পেশি নিজেই নিজেকে আবার পুনরায় আরোগ্য করার একটা প্রক্রিয়া তার শরীরের মধ্যে চলতে থাকে ক্রমাগতভাবে। কিন্তু এই ডিস্ট্রফিনের যেহেতু ঘাটতি আছে,
সুতরাং এই অক্সিডেটিভ স্ট্রেসটা এটা কোনো ক্রমে আর কমে না, এবং একসময় দেখা যায় যে পেশি হার স্বীকার করে, পেশিগুলো ক্রমান্বয়ে দুর্বল হতে লাগে, ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্বলতা থেকে দুর্বলতর হতে থাকে। এখন আমরা বেশিরভাগই আমাদের এখন আমরা যারা পড়ছি, ধরেন আমরা এই ক্লাসটা করছি, আমাদের মাথাতে কিন্তু একটা আছে যে পেশি বলতে আমাদের মাথাতে একটা মানুষের শরীরের বিভিন্ন আকৃতি, পেশির গঠন, হাত পায়ের পেশি ইত্যাদি ইত্যাদি মাথাতে আসছে। কিন্তু এখানে একটা বিশেষ বিষয় মনে রাখতে হবে যে এই ডিস্ট্রোফিন শুধুমাত্র হাত পায়ের পেশি না, আমাদের শরীরের যে সমস্ত ভাইটাল পার্ট গুলো আছে, যে পেশিগুলো আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোতে বিশেষভাবে অংশগ্রহণ করে, সেগুলোও ক্ষতিগ্রস্ত করে। অর্থাৎ এই ডিস্ট্রফিন জিনের অভাবে কার্ডিয়াক মাসল বা হৃৎপিণ্ডের যে মাসল আছে, এই মাসল তার ফাংশন ঠিকমতো করতে পারবে না। আমাদের যে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের যদি ডিস্ট্রফিন না থাকে, ডায়াফ্রামও তো পেশিরই একটা পার্ট, পেশি দিয়ে তৈরি, ডায়াফ্রামের যদি ডিস্ট্রফিন ঘাটতি দেখা দেয় তখন কি হবে? ডায়াফ্রামের মুভমেন্ট ঠিক মতো হবে না। ডায়াফ্রামের মুভমেন্ট ঠিক মতো না হলে কি হবে? আমাদের রেসপিরেশন, শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিবে। এই জন্য ডিএমডি আক্রান্তরা 20 থেকে 30 বছর বয়সের মধ্যে কিন্তু মৃত্যুবরণ করে। এ হয় কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায়, অথবা রেসপিরেটরি ফেলিউর, অথবা নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, এই সমস্ত ডিজিজ গুলাতেই কিন্তু রোগী মারা যায়। কারণের মধ্যে জেনেটিক কারণ, এটার ব্যাপারে তো বলার অপেক্ষায় রাখে না, যে একমাত্র কারণ আসলে জেনেটিক কারণ। বিশ্বে প্রতি বছর ৩,৫০০ শিশুর মধ্যে একজন শিশু ডিএমডিতে আক্রান্ত হয়। আপনাদের কাছে মনে হতে পারে যে বিশ্বে ৩,৫০০ শিশু, ৩,৫০০ তো অনেক, কিন্তু না, বিশ্বে প্রতি মিনিটে কত শিশু জন্মাচ্ছে এটা জানলে আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন। যাই হোক, ওগুলো পর্যালোচনার দিকে যাব না। তো বিশ্বে প্রতি বছরে ৩,৫০০ শিশুর মধ্যে একজন শিশু ডিএমডিতে আক্রান্ত হয়। এই সংখ্যা কিন্তু খুব একটা নগণ্য না। আচ্ছা, বাহক মাতার ছেলে আক্রান্ত হয়, এ ব্যাপারে তো নিঃসন্দেহে যেহেতু বলা হলো যে বাহক মাতাতে কিভাবে ছেলে সন্তানে আসে, এবং শুধুমাত্র ছেলে সন্তানরা এটা ভোগ করে, মেয়েরা এটা ক্যারি করে। বাহক মাতার ছেলে সন্তানের 25% সম্ভাবনা থাকে আক্রান্ত হওয়ার, 25 সন্তান মেয়ের সম্ভাবনা থাকে বাহক হওয়ার, আর 50% সম্ভাবনা থাকে অনাক্রান্ত অথবা বাহক না হয়ে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করার। যে ছবিটা আমি এর আগে আপনাদেরকে একবার দেখিয়েছি, এই ছবিটাতেই এটা নিশ্চিত করা যায় যে বাহক মাতা এবং অনাক্রান্ত পিতার, আমি আবার বলছি, বাহক মাতা এবং অনাক্রান্ত পিতার। এখন আপনারা যদি বলেন যে বাহক ছেলের সাথে বাহক মাতার বৈবাহিক সম্পর্ক হলে কি হবে, তাহলে আপনারা তো ওখানে বুঝতেই পারছেন কি হবে। একদম ক্লিয়ার কনসেপ্ট। আশা করি এই ছক দেখলে আপনাদের আর সমস্যা হবে না। তো বাহক মাতা যদি হয়, তো বাহক মাতার ক্ষেত্রে, আর পিতা যদি অনাক্রান্ত হন, তাহলে 25% চান্স থাকে যে সন্তান ডিএমডি নিয়ে জন্মগ্রহণ করবে। 25% চান্স থাকে যে মেয়ে সন্তান হলে সে বাহক হিসেবে জন্মগ্রহণ করবে, এবং 50% চান্স থাকে যে তারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আশা করি এই বিষয়টুকু বুঝতে পেরেছেন একবার। এবার আমরা ক্লিনিক্যাল ফিচার্স আসি। ক্লিনিক্যাল ফিচার্স বুঝতে গেলে আমাদেরকে কয়েকটা বিষয় একটু ক্লিয়ারলি বুঝতে হবে, এবং তখন আমাদের জন্য এটা বোঝা একটু সহজ হয়ে যাবে। প্রথমত, বংশে বা পরিবারে ডিএমডির ইতিহাস থাকবে, সেই সম্ভাবনা প্রবল প্রবল এবং প্রবল। মায়ের বংশে অথবা বাবার বংশে ডিএমডির হিস্ট্রি এটা থাকবে। দ্বিতীয়ত, সাধারণত এটা পরিবারের সদস্যরাই কিন্তু, অর্থাৎ পরিবারের বাবা মা বা যারা বড়রা আছেন, তারাই কিন্তু প্রথম এই
শিশুর এই সমস্যাগুলো সম্পর্কে ডায়াগনোসিস করার ক্ষেত্রে চিকিৎসকের চাইতে, এখানে চিকিৎসক নন লিখেছি আমি, কিন্তু চিকিৎসকরা যে করেন না তা না, চিকিৎসকরাও করেন। আর পরিবারের সদস্যরা এই সমস্যাগুলো দেখে চিকিৎসকের কাছে বেশিরভাগ সময় নিয়ে আসেন, এটাই সত্য কথা। এখানে যেগুলো লাল লাল করা আছে এগুলো একটু খেয়াল করবেন। 0 থেকে 18 মাস বয়সের পর থেকে অল্প অল্প করে শিশুর মধ্যে এই সমস্যাগুলো বা লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। কি কি লক্ষণ দেখা দেয়? লক্ষণগুলো প্রথমে পায়ের দিক থেকে শুরু হবে এবং ক্রমান্বয়ে শরীরের উপর অংশে, বিশেষত কোমর, ধড়, কাঁধ, হাত এদিকে আস্তে আস্তে বিস্তার লাভ করতে শুরু করবে। কিন্তু সেটা 18 মাসের পর থেকেই সাধারণত শুরু হয়। শিশু একা একা দাঁড়াতে পারবে না, শিশু একা একা দাঁড়াতে পারবে না, কোনো কিছুর সাহায্য ছাড়া শিশু একা একা বসতে পারবে না। এগুলো এগুলো ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে যে শিশু একা একা দাঁড়াতে পারবে না, কোনো কিছু সাহায্য ছাড়া একা একা বসতে পারবে না, দেরিতে হাঁটতে শিখবে। অর্থাৎ 1 বছর থেকে 2 বছরের মধ্যে, 2 বছর 1 বছরের পর দেরিতে হাঁটতে শিখবে। তো ওয়াকিং বা এই বৃদ্ধাঙ্গুলির ভরে আঙ্গুলের ভর দিয়ে হাঁটা, এটা অনেক সময় একটা সাইন। তো এটা অনেক অনেক শিশুর মধ্যে দেখা যায় এবং অনেকের ক্ষেত্রে ডিএমডি না থাকলেও এটা হতে পারে। সুতরাং এটা হতে পারে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, কিন্তু ওটার সাথে ওই উপরের যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো যেন আমরা না ভুলি। আর লক্ষ্য করলে দেখা যাবে যে পায়ের তলা সম্পূর্ণ সমতল। আমাদের পায়ের তলা, এটা সুস্থ একটা স্বাভাবিক মানুষের পায়ের তলা এবং পায়ের ছাপ এরকম হবে, কিন্তু ডিএমডি আক্রান্ত শিশুর পা একদম সমতল এবং তার পায়ের ছাপ এই ধরনের হবে। কালিতে ফেলে পায়ের ছাপ নিতে যায় না, এটা এমনি পানিতে পা ভিজিয়ে নিলে হবে। আর এমনি দেখলে তো বোঝা যায়, এমনি খালি চোখে দেখলেই এটা বুঝতে পারা যাবে। এটা হবেই এমন কোনো কথা নাই, নাও হতে পারে, তো হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এটা মনে রাখতে হবে আমাদের। 2 থেকে 4 বছর বয়স, আমরা ওখানে 0 থেকে 18 বলেছিলাম, এখানে 2 বছর থেকে 4 বছর বয়সের মধ্যে যেটা হবে, এর মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকবে না, চলতে থাকবে। উল্লেখযোগ্য হবে মাংসপেশির শুষ্কতা দেখা দিবে, যেটা মাসকুলার ডিস্ট্রফি নিয়ে আমরা যেটা বললাম সেটা মনে রাখতে হবে। আর বয়স অনুপাতে পেশির দৃঢ়তা, গঠন এগুলো মজবুত হবে না, বরং থলথলে, নমনীয় এবং কোনো ধরনের দৃঢ়তা, যে পেশির দৃঢ়তা থাকে, যে শক্ততা, দৃঢ়তা, এটা আর থাকবে না। মেরিয়ন সাইন, মেরিয়ন সাইন পজিটিভ হবে। মেরিয়ন সাইনটা কি, এটা আমি আপনাদেরকে পরে আলোচনায় আসছি। আর শিশু একা একা দাঁড়াতে পারবে না, এটা তো আগেও আলোচনা করা হয়েছিল। কোনো কিছুর সাহায্য ছাড়া একা বসতেও পারবে না, বসা থেকে হঠাৎ স্বাভাবিকভাবে দাঁড়াতেও পারবে না, হাঁটতে গেলে বারবার পড়ে যাবে। ছোটখাটো বিষয় শিখতে শিশুর সমস্যা হবে, 5% ক্ষেত্রে এটা হয়। 3% ক্ষেত্রে শিশু কথা দেরিতে শিখবে। আর সময় অনুযায়ী বুদ্ধিবৃত্তির বিকাশ হবে, স্মৃতিশক্তি অন্য শিশুদের চাইতে কম হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো এখানে উল্লেখ করা হয়েছে। 6 থেকে 8 বছর বয়সের মধ্যে যেটা হবে, গোভার সাইন পজিটিভ হবে। গোভার সাইন, গোভার সাইন হচ্ছে শিশু যখন দাঁড়াতে বলা হবে শিশুকে, তখন শিশু মাটিতে এইভাবে হাত দিয়ে, 2টা হাত মাটিতে দিয়ে পাকে আস্তে আস্তে ক্রমান্বয়ে এই পিঠটাকে ত্রিকোণাকার বা বাঁকিয়ে নিয়ে, তখন হাঁটুতে, 2 হাঁটুতে ভর দিয়ে তারপরে পেলভিক অর্গানকে সোজা করে তারপরে ধরা। দিস ইজ লোয়ার সাইন। এই সাইনটা খুব ইম্পর্টেন্ট। এটা 6 থেকে 8 বছর বয়সের পর আমরা দেখতে পাবো, তার আগেও দেখতে পারতে পারি। তো সেটার জন্য
আমাদের আর একটা বিষয় এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, দৈনন্দিন কার্যকলাপ করতে খুব সমস্যার সম্মুখীন হবে, সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, এবং এই যে এই হাঁটাটা, এই ল্যাংচে ল্যাংচে এভাবে করে বিকৃত ভাবে হাঁটবো। অনেকটা তো ওয়াকিং আছে এর মধ্যে, এইভাবে হাঁটবো। আর একটা বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেরুদণ্ডের, এটা স্বাভাবিক আকৃতি বা গঠন, এটার বিকৃতি দেখা দিতে পারে, যেটাকে বলা হয় স্কলিওসিস। স্কলিওসিস হতে পারে, স্কলিওসিস হতে পারে, কাইফোসিস হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে। স্কলিওসিস সবচেয়ে বেশি হয়। আর এই দুই পায়ের অথবা যে কোনো এক পায়ের, এই যে পায়ের এই যে গোছা বলি আমরা এটাকে, কাপ মাসল, অনেকে পায়ের ডিম বলে, এটা ফুলে উঠবে। এটাকে বলা হয় সিউডো হাইপারট্রফি। সিউডো হাইপারট্রফি, সিউডো হাইপারট্রফি হবে, এখানে ফ্যাট অ্যাসিমুলেশন হয় প্রচুর পরিমাণে। আচ্ছা, 8 থেকে 12 বছর বয়সের মধ্যে হাঁটা চলার সময় বাধ্যতামূলক ভাবে লাঠি বা ক্রাচের সাহায্য নিতে হবে, এছাড়া বাচ্চা হাঁটাহাঁটি করতে পারবে না। আর 15 বছর বয়সের মধ্যে হুইল চেয়ার নিতে বাধ্য হবে, এবং হুইল চেয়ার ছাড়া আর চলাফেরা করতে পারবে না। এটা হচ্ছে টোটাল মোটামুটি একটা, ধরে নেন একটা ক্লিনিক্যাল ফিচার। এখন বিষয় হলো, আমি যে বিষয়টা বলার জন্য এখানে একটা বিষয় মনে রাখতে হবে, দেখেন যে শিশু একা একা দাঁড়াতে পারবে না, শিশু বারবার পড়ে যাবে। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে শিশুদের কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই স্বাভাবিক কিন্তু একটা চার্ট আছে, যে বয়স অনুপাতে আমরা কি করতে পারি। একটা শিশু 3 মাসে ঘাড় সোজা করে তুলতে পারে, মানুষকে দেখতে পারে। 3 থেকে 6 মাস ঘাড় শক্ত হয়ে যায়, এবং কোনো কিছু নাড়াচাড়া করলে সাথে সাথে ওদিকে সে চোখ ফেরাতে পারে। আমি খুব সংক্ষেপে ছোট করে লিখেছি, খুবই ছোট করে লিখেছি। এবং এই 3 থেকে 6 মাস বয়সে জিনিসপত্র সে হাত দিয়ে ধরতে পারে। 6 থেকে 9 মাসের মধ্যে কোনো কিছু সাহায্য ছাড়া বসতে পারে, হামাগুড়ি দিতে পারে, আঙ্গুলের সাহায্যে জিনিসপত্র তুলতে পারে। 9 থেকে 12 মাস বয়সে সে দাঁড়াতে পারে, কিছু কিছু শব্দ বুঝতে শেখে এবং সেটা ব্যবহার করতে চেষ্টা করে। ডিএমডিতে কিন্তু আমরা কি দেখি, যে রুগী দাঁড়াতে শিখে 12 থেকে 24 মাস বয়সে। আচ্ছা, 12 থেকে 18 মাস বয়সে এই হাঁটতে পারে শিশুটা, আদেশ বুঝতে পারে। আর 2 বছর বয়সে চারিদিকে ছুটাছুটি করতে পারে, বাক্য তৈরি করতে পারে, প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারে। 3 বছর বয়সে কৌতূহলী হয়, লেখাপড়া। 4 থেকে 5 বছর বয়সে লেখাপড়া চলাফেরা স্বাভাবিক, এটা স্বাভাবিক পর্যায়ে। কিন্তু ডিএমডিতে আমরা যেটা দেখি যে একেবারে শৈশব থেকেই 2 বছর বয়সের পরেও এর উল্লেখযোগ্য হবে একা একা দাঁড়াতে পারে না, কোনো কিছু সাহায্য ছাড়া একা একা বসতেও পারে না। এবং এই যে হামাগুড়ি দেওয়া থেকে শুরু করে সবকিছু, মাসেল টোন থেকে শুরু করে এভরিথিং, প্রত্যেকটা বিষয়ে দেখবেন তার একটা বিশৃঙ্খলা দেখতে পাওয়া যাবে, যেটা এই চার্ট অনুযায়ী মিলবে না, এটা বয়স অনুপাতে মিলবে না তখন। এবার আমরা সাইনে চলে আসি। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে সিম্পটম এবং সাইনে দুটো খুবই গুরুত্বপূর্ণ। সাইনের মধ্যে ইম্পর্টেন্ট সাইন হচ্ছে যে একা একা দাঁড়াতে পারবে না, যেটা বলা হলো। তো ওয়াকিং বা বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটা, এটা হাঁটতে পারে মানে কি, এখানে বোঝানো হয়েছে যে এটা হতে পারে। সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা বোধ হবে। মাসল ডিস্ট্রফি বা অ্যাট্রফি, মাস্কুলার ডিস্ট্রফি দেখা দিবে, শুষ্কতা দেখা দিবে বেশি। ল্যাংচে ল্যাংচে বা বিকৃত হবে, অনেকটা বতকের হাঁটার মতো ভঙ্গিতে হাঁটবে, হাঁস যেভাবে করে হাঁটে সেভাবে হাঁটবে। আর স্কলিওসিস এটা দেখা থাকতে পারে। আর মেরিয়ন সাইন, এটা মেরিয়ন সাইন প্রাথমিক অবস্থায় পজিটিভ হবে। মেরিয়ন সাইনটা কি? মেরিয়ন সাইন হচ্ছে
ডিএমডি আক্রান্ত শিশুকে দুই এই ইয়ের নিচে, অর্থাৎ আন্ডার আর্ম বা বগলের নিচে হাত দিয়ে তুলতে গেলে এই বাচ্চার শরীরটা মনে হবে যে নেতিয়ে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে নেতিয়ে পড়ে যাচ্ছে। মনে হয় যে আপনি একজন ফিজিশিয়ান, আপনি শিশুর বগলে হাত দিয়ে শিশুকে যখন আপনি উপরে উঠাতে যাবেন, তখন আপনার কাছে মনে হবে যে শিশুটা আপনার হাত গলিয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে। দেন ম্যারিয়ন সাইন পজিটিভ। এই টেস্টটা যখন আপনি করবেন ডিএমডি রোগীর ক্ষেত্রে, তখন দেখবেন এটা পজিটিভ হবে। গ্রোভার সাইন যেটা আমি এর আগেই দেখিয়েছি, গ্রোভার সাইন পজিটিভ হবে। প্রথমে বাচ্চাকে যদি চিৎ করে শোয়ানো অবস্থায় দাঁড়াতে বলা যায়, শোয়া থেকে, তাহলে প্রথমে বাচ্চাটা এভাবে উঠে বসবে, তারপরে এভাবে বসবে, তারপরে এভাবে এভাবে এভাবে। হচ্ছে গ্রোভার সাইন এবং ম্যারিয়ন সাইন পজিটিভ হবে, দুটাই পজিটিভ আসবে। আর সিউডো হাইপারট্রফি কাপ মাসল, কাপ মাসল খুলে যাবে। এখন গ্রোভার সাইনটা যেহেতু স্যার উইলিয়াম রিচার্ড রবার্টস এর নামে হয়েছিল, গ্রোভার সাইনটা খুবই ইম্পর্টেন্ট। যদিও প্রাথমিক অবস্থায় আমরা গ্রোভার সাইন হয়তো দেখতে পাই না। গ্রোভার সাইন হচ্ছে এটা, দাঁড়ানোর সময় এই বাচ্চাটা এই ধরনের গ্রোভার সাইন। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ম্যানেজমেন্টে আসি আমরা। এটা বলতে হয় কথাটা যে লক্ষণ সাদৃশ্য মতো ওষুধ দিতে হবে, কিন্তু আসলে ডিএমডি পুরোপুরি আরোগ্য হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এখানে আমি কিছু বিষয় উজ্জ করে রেখেছি, যদি এখানে একেবারেই বলা যাবে না যে আরোগ্য হবে না, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ডিএমডি আরোগ্য হয় না। ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি আরোগ্য হয় না। এখন পৃথিবীর কোনো জায়গায় আরোগ্য হয়েছে কিনা আমার জানা নাই। হোমিওপ্যাথি চিকিৎসায় রোগীর অবস্থা স্থিতিশীল অবস্থায় রাখা যায়, যেটা আপনারা জানেন, এবং রোগী হয়তো অবনতির দিকে যাবে না, উন্নতি না হলেও অবনতির দিকে হয়তো যাবে না। আমার কাছে আজকে এর আগেও একটা রোগী এসেছিল, ওই রোগীটা এসেছিল আজকে দ্বিতীয়বার ভিজিট এসেছিল। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন প্রথমে ওকে পক্ষাঘাত বা সাইটিকা বলে যে কেউ ভুল করতে পারে, কিন্তু ওর সমস্ত সাইন সিমটম এবং রিপোর্ট গুলো ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন ভালো হওয়ার চান্স খুবই কম। তারপরও ছেলেটা প্রায় 24 কি 26 বছর হয়তো বয়স, বেশ চমৎকার ভাবে ফসফরাস দেওয়ার পরে ছেলেটা বেশ ভালো ইমপ্রুভ করেছে। যদিও ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন ইনহেরিটেড কোনো ডিজিজ না, ডিএমডির মতো যেহেতু এটা জেনেটিক একটা ডিজিজ ডিএমডি, সুতরাং এই জেনেটিক ডিজিজটার আরোগ্য করা আসলে হোমিওপ্যাথির পক্ষে অনেকটাই কঠিন হয়ে যায়। তারপরেও রুগীকে এই বিষয়ে বলা যাবে না, রুগীকে আশ্বস্ত করতে হবে। আর হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপি, এটা খুব গুরুত্বপূর্ণ। ফিজিওথেরাপির পরামর্শ এটা খুব গুরুত্বপূর্ণ। যদি ফিজিওথেরাপি দেওয়া যায় বেশ কিছু রেজাল্ট আসে। এই ব্যাপারে ফিজিওথেরাপিস্টরা খুব ভালো কিছু দেন, সাজেস্ট করেন কিছু ব্যায়াম। আমার এই বিষয়ে ধারণা নেই, কিন্তু ফিজিওথেরাপিতে খুব ভালো রেজাল্ট আসে। আর যেহেতু ক্যালসিয়ামের একটা বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম যে ক্যালসিয়াম গুলো রক্তের অতিরিক্ত, শরীরের অতিরিক্ত ক্যালসিয়াম গুলো কিভাবে আপনার সার্কুলেমার ওয়াল গুলোকে ভেদ করে মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে, ফলে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর যদি ঘাটতি হয়, সেক্ষেত্রে অবশ্যই পরিপূরক ভিটামিন এটা সেবনের পরামর্শ দেওয়া উচিত। আর রোগীর পুষ্টির দিকে বিশেষভাবে নজর দেওয়া উচিত, বিশেষভাবে নজর দেওয়া উচিত পুষ্টির দিকে। আর যদি কখনো আপনারা বলেন যে একজন ড্যান্ডি ওয়াকা ম্যালফরমেশনের
এই ডিএমডির ডুচেন মাসকুলার ডিস্ট্রফির বাহককে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে মুক্ত করে দিতে পারবেন, এটার কোনো পর্যবেক্ষণ বা গবেষণা পর্যন্ত আমার জানা নাই। আমরা আবার ওই ইয়ে করি তো, মানে মুখে মারি টাং জগৎ আলো। যদি ফ্যামিলিতে অথবা বংশে ডিএমডি অথবা তার ইতিহাস থাকে, তাহলে গর্ভধারণ না করার পরামর্শ দেওয়াই উত্তম। অর্থাৎ রুগীকে বলা উচিত যে খুব সতর্কতার সাথে গর্ভধারণ করতে হবে। আর যদি গর্ভধারণ করতে হয়, তাহলে যিনি এই জেনেটিক বিষয়ে খুব ভালো বোঝেন, এই ধরনের কোন একজন এক্সপার্টের সাথে পরামর্শ করে তখন গর্ভধারণ নিশ্চিত করাই উত্তম। এবং জেনেটিক্স এক্সপার্টে বা জিন এক্সপার্টের সাথে, যিনি জিন রোগ তত্ত্ব সম্পর্কে এক্সপার্ট, তিনিও কিন্তু বলতে পারবেন না যে এই আপনার যে 25%-এর মধ্যে আপনার যে যদি ছেলেটা হবে, এই ছেলেটা ডিএমডিতে আক্রান্ত হবে না, ও 50%-এর মধ্যে পড়বে। আমি যেটা এর আগে আপনাদেরকে বলেছিলাম। সে করবে কি, অনিচ্ছাকৃত বা অপরিকল্পিত যদি গর্ভধারণ হয়ে যায়, সে যেটা করবে সেটা 10তম সপ্তাহে এই সিবিএস পরীক্ষা করবে, কোরিওনিক ভিলাই স্যাম্পলিং। যে কোরিওনিক ভিলাই থাকে এই প্লাসেন্টার দিকে, এই কোরিওনিক ভিলাই স্যাম্পল নেবে। স্যাম্পল নিয়ে নিশ্চিত হবে যে এই গর্ভে যে ভ্রূণটা আছে, এই ভ্রূণটা ডিএমডির জিন বহন করছে কিনা। যদি করে, তো ভ্রূণটা নষ্ট করে ফেলে দেওয়ার পরামর্শ দেওয়াই উত্তম। আপনি পরামর্শ দিতে পারেন, কিন্তু আপনি একেবারে নির্দেশনা দিতে পারেন না। আপনি একটা পরামর্শ দিতে পারেন, সুপরামর্শ দিতে পারেন। টার্মিনেশনের একদম ফাইনাল কনক্লুশনে আপনি আসতে পারেন না। কমপ্লিকেশন যেগুলো হবে সেগুলো তো আপনারা বুঝতেই পারছেন। স্বাভাবিক নড়াচড়া, দৈনন্দিন কাজকর্মের অক্ষমতা দেখা দিবে। অন্যান্য 8-10টা শিশুর মতো দৌড়ঝাঁপ করতে পারবে না, এবং শারীরিকভাবে কোনো প্রতিযোগিতামূলক কোনো কাজে এই শিশু বা ডিএমডি আক্রান্ত ছেলে অংশগ্রহণ করতে পারবে না। পরবর্তী সময়ে সে কর্মজীবনে অক্ষম হয়ে যাবে, প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে না, শারীরিক প্রতিবন্ধী হিসেবে পরমুখাপেক্ষিয়ে থাকতে হবে আজীবন। এবং আজীবন একটা সংগ্রামী জীবন যাপন করতে হবে। তার জীবন কম, সে হয়তো 30 বছর বাঁচবে, সর্বোচ্চ 35 বছর হয়তো বাঁচবে, কিন্তু এই 35টা বছর তাকে একটা দুঃসহ লাইফ লিভ করতে হবে। আর এই কারণে স্বাভাবিকভাবেই এরা খুব মানসিকভাবে বিষণ্ণ, হীনমন্যতায় ভুগবে, নিজকে নিঃসঙ্গ মনে করবে। আর কমপ্লিকেশনের মধ্যে এই কার্ডিওভাস্কুলার কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে কার্ডিওভাস্কুলার বললে ভুল হবে, বিশেষ করে কার্ডিয়াক কিছু কমপ্লিকেশন দেখা দেয়। তার মধ্যে অ্যারিথমিয়া, ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, এগুলো প্রাথমিক অবস্থায়। পরবর্তী সময়ে তো অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত গোলযোগগুলো দেখা যায় সেগুলো তো দিবেই। হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট, এগুলোকে বলা হয়েছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, বহু কিছু হতে পারে। ফুসফুস সংক্রান্ত যে সমস্ত গোলযোগগুলো দেখা দেয় ডিএমডি আক্রান্ত শিশুদের, অল্পে হাঁপে যায় এবং ক্লান্তি অনুভব করে, শ্বাসকষ্ট হয়, ঘুমের মধ্যে শ্বাসরোধের মতন অবস্থা হওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ ডিএমডি আক্রান্ত শিশুদের। এবং এটা একটা জটিলতা, শুধু জটিলতা বললে ভুল হবে, এটা শুধু জটিলতা না, এটা কিন্তু লক্ষণের মধ্যে একটা, যে ঘুমের মধ্যে শ্বাসরোধের মতন অবস্থা প্রাপ্ত হওয়া, বারবার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হওয়া, আর মাংসপেশি সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিবে, অস্থি এবং মাংসপেশি। হাঁটতে গেলে বারবার পড়ে যাবে, পায়ের গোছায় এবং পায়ে তীব্র ব্যথা অনুভব করবে, বিশেষ করে নিতম্বের পাশে এই জায়গায় প্রায় সময় মাংসপেশির একটা যন্ত্রণাদায়ক ক্র্যাম্প এই সমস্ত রোগীরা অনুভব করে।
আর সহজেই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা আছে। খুব অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়ার একটা বিশেষ সম্ভাবনা থাকে, আর অস্ট্রিওপোরোসিস হওয়ার সম্ভাবনা থাকে, যেটা এর আগে বলা হয়েছিল স্কোলিওসিস বা কাইপোসিস ইত্যাদি। আরো অনেক কিছু হতে পারে, মেরুদণ্ডের আকৃতিগত বিকৃতি দেখা দিতে পারে। এগুলো হলো মানে খুব সংক্ষেপে আমি বললাম যে সংক্ষেপে যে এই গোলযোগ গুলো দেখা দিতে পারে, তাহলে বুঝেন যেটা আসলে আমি খুব অল্প জায়গাতেই আসলে লিখেছি এই জটিলতা গুলো কত দূর পর্যন্ত হতে পারে, একদম ছোট করে আমি লিখেছি। আরো অনেক অনেক রকমের জটিলতা দেখা দিতে পারে। আর যেহেতু এটা নিচ থেকে উপর দিকে পক্ষাঘাতিক অবস্থাটা সৃষ্টি হয়, সুতরাং রোগী ক্রমাগত ভাবে এই অবস্থার দিকে যেতে শুরু করে। পরিণতি বা প্রগনোসিস এটা ভালো না। অধিকাংশ ক্ষেত্রে 20 থেকে 30 বছর বয়সের মধ্যেই মারা যায়। তো ডিএমডির প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনটা খুব জরুরি, খুবই জরুরি। জরুরি মানে এই জন্য জরুরি যে আপনার ঔষধের মাধ্যমে রোগী কতটা উন্নতি হচ্ছে এটা দেখার জন্য। এখানে সিপিকে বা ক্রিটিনিন ফসফোকাইনস এটা খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট, এবং ডুসেন মাসকুলার ডিস্ট্রফি টেস্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট টেস্ট। এটার নর্মাল রেঞ্জ 181 অথবা নিয়ার অ্যাবাউট 181 অথবা 171, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এটা প্রায় 20-25 গুণ বেড়ে যায়। অর্থাৎ ডিএমডি রোগীর ক্ষেত্রে সিপিকে 20 থেকে 25 গুণ বেড়ে যায়। তাহলে চিন্তা করেন যে কত বাড়তে পারে। 171 যদি স্বাভাবিক হয়, 20 গুণ বাড়লে পরে কত হতে পারে। আপনি আপনার চিকিৎসার পাশাপাশি আপনি যদি সিপিকে টেস্ট মাঝে মাঝে করেন, তাহলে বুঝতে পারবেন যে রোগীটার উন্নতি হচ্ছে না অবনতির দিকে যাচ্ছে। কারণ উন্নতি যত বেশি উন্নতি হবে, সিপিকে তত বেশি কমতে শুরু করবে, আর অবনতি হলে সিপিকে বাড়তে থাকবে। এটা একেবারে নিশ্চিত থাকে। আর একটা গুরুত্বপূর্ণ টেস্ট সেরাম এএলটি, সেরাম এএসটি, সেরাম অ্যালডোলেস, এলডিএইচ, পিসিআর বা পলিমার চেইন রিঅ্যাকশন, মাল্টিপ্লেক্স লাইগেশন ডিপেন্ডেন্ট প্রোব অ্যাম্প্লিফিকেশন। এটা আমাদের দেশে হয় কিনা শুনিনি বা জানিনি আমি। এই টেস্টটা হলে পরেও ওই রিমোট এরিয়ায় হয় বলে মনে হয় না, খুব জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে হয়। মাসল এমআরআই, মাসল এমআরআই হয়, মাসল এমআরআই করলে আপনি দেখতে পাবেন। তবে সিপিকেটাকে সবসময় মাথায় রাখবো যে সিপিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টেস্ট দিলে অনেক কিছুই টেস্ট দেওয়া যায়। মাসল বায়োপসি, হ্যাঁ মাসল বায়োপসিতে আপনি নিশ্চিত হতে পারেন যে এটা মাসকুলার ডিস্ট্রফি ডিএমডি আছে কিনা। ইসিজি, হার্টের কন্ডিশন দেখার জন্য ইসিজি দিতে পারেন। ভিটামিন ডি লেভেল আপনি দেখতে পারেন যে রোগীর ভিটামিন ডি এর লেভেলটা আসলে কত আছে, এটা দেখার দরকার হয়। ক্যালসিয়াম লেভেলটাও আপনি দিতে পারেন। হোমিওপ্যাথি থেরাপিউটিক্সে যদি আসি, আসলে বলতে হয়, আর সত্যি কথা বলতে কি, আমরা সবাই চাই যে রোগী আরোগ্য হোক। ব্যক্তিগতভাবেও আমরা সবাই চাই যে আমাদের হাতেও যেন ডুসেন মাসকুলার ডিস্ট্রফি রোগী সুস্থ হয়। কিন্তু এ পর্যন্ত আমি কোনো হোমিওপ্যাথি রেপোর্টরি অথবা কোনো হোমিওপ্যাথি বইয়ে ডুসেন মাসকুলার ডিস্ট্রফি সম্পর্কে কোনো ধরনের রেফারেন্স পাইনি, এ পর্যন্ত পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন তো আমার জানা নাই, আমাকে জানালে আমি বাধিত হব। ডুসেন মাসকুলার ডিস্ট্রফির জন্য যে টেস্ট গুলো দেওয়া যেতে পারে, তো তার মধ্যে অ্যাসিডাম ফ্লোরিকাম একটা গুরুত্বপূর্ণ ওষুধ। আমি শুধু গুরুত্বপূর্ণ ওষুধগুলো বলছি, এবং যেটাতে ডুসেন মাসকুলার ডিস্ট্রফির লক্ষণগুলো কিছু মেলে সেই সাদৃশ্য ওষুধগুলো আমি বলছি। অ্যাসিডাম ফ্লোরিকামের রোগীর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে রোগীর সক্ষমতার চেয়ে দ্রুত হাঁটার চেষ্টা করে। ওই যে আপনারা যে ল্যাংচে ল্যাংচে দ্রুত হাঁটার যে ভিডিওটা আমি আপনাদেরকে ছোট একটা ক্লিপ দেখালাম, ওটাতে দ্রুত হাঁটার মতো একটা প্রবণতা যদি আপনারা দেখতে পান, সেই সাথে যদি সবসময় সব কাজে রোগী দ্রুত দ্রুত কথা বলে, দ্রুত খায়, আপনাদের কাছে মনে হতে পারে যেটা আর্জেন্ট নাইট্রিক আমের,
না, আর্জেন্ট নাইট্রিকামের রোগী মানসিকভাবে সবসময় নিজেকে নিঃসঙ্গ, একা মনে করে, পরিবারের সদস্যদের সাথে একেবারেই মিশতে চায় না, কিন্তু বাইরের মানুষের সাথে খুব প্রাণ খোলা ভাবে মেশে এবং তাদের সাথে খুব আন্তরিক আচরণ করে। এটা অ্যাসিডাম ফ্লোরিকামের খুব গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ। আর জর্জ ভিতলকাস কষ্টভোগের ভয় পায়, ফিয়ার অফ সাফারিং, এটা বলেছেন। আর দায়িত্ব সম্পর্কে বোধগম্যহীন, এটা পাঠক বলেছেন। এই দুইটা লক্ষণ আমি যুক্ত করেছি। বয়স অপেক্ষা বয়স্ক দেখা। অ্যাসিডাম ফ্লোরিকামের আর্জেন্ট নাইট্রিকামের সাথেও দেখেন অনেক মিল আছে এখানে, হ্যাঁ, কিন্তু আর্জেন্ট নাইট্রিকামের লেভেল এবং অ্যাসিডাম ফ্লোরিকামের লেভেল দুইটা ভিন্ন। আর দয়া করে সেক্সুয়াল লেভেলের দিকে তখনই যাবেন যখন সেই অবস্থায় বাচ্চাটা বা ওই মানুষটা যখন যাবে, আগেই সেক্সুয়াল লেভেলের দিকে দৌড় দিবেন না। এই জন্য কোন জায়গায় আমাকে কোন ধরনের কোশ্চিন করতে হবে এবং কিভাবে আগাতে হবে এই বিষয়ে আমাদের ক্লাসগুলোতে প্রায় আলোচনা হয়। আপনারা সেই আলোচনাগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। ব্যাসিলিনাম বার্নেট যেহেতু একটা জেনেটিক একটা ডিসঅর্ডার, সুতরাং ডিএমডির একটা ভালো ওষুধ হতে পারে। এক্ষেত্রে ব্যাসিলিনাম বার্নেটের লক্ষণগুলো হলো এটাতে অসামঞ্জস্য দাঁত গজায় বাচ্চার, এবং এদের মধ্যে যে মেন্টালিটি, আমি খুব কনসাইজ করে লিখেছি, ভীষণ উদ্যমী, এতটুকু ভয় পায় না এবং কোনো কিছুতে ভয় পায় না রুগী। আর খুব আশা, সবকিছুতেই খুব আশা থাকে রুগী, যে হতাশায় কখনো ভোগে না এই রুগী। আর সব বিষয়ে খুব ঝুঁকে নিতে চায়, অন্যের বিপদে খুব সাহায্য করে, হেল্পফুল, ভীষণ হেল্পফুল। আর ঠান্ডা লাগার প্রবণতা, এটা একটা আনকমন লক্ষণ ব্যাসিলিনাম বার্নেটের, যেটা হচ্ছে যে মেরুদণ্ডে একটা স্যাঁতস্যাঁতে কাপড় রাখার অনুভূতি বা থাকার অনুভূতি। মনে হয় মেরুদণ্ডে একটা স্পাইনের উপরে একটা ভেজা কাপড় বা ন্যাকড়া রাখা আছে। ক্যালকিরিয়া কার্ভের অনেক লক্ষণের সাথে কিন্তু এই ডুসেন মাসকুলার ডিস্ট্রফির লক্ষণ মেলে। দেখেন ক্যালকিরিয়া কার্ভের শিশুটা নাদুস নুদুস স্থল ফেলে এবং পেশিগুলো মনে হয় যে হাড় থেকে আলাদা, এবং পেশিগুলো রিল্যাক্স, এদের টোন নাই। পেশির যে টোন থাকে, এই টোনহীন, কোনো টোন থাকে না ক্যালকিরিয়া কার্ভের শিশুর। আর যে সকল শিশুর মেরিয়ন সাইন পজিটিভের মতো একটা লক্ষণ দেখা দেয়, তাদের জন্য উপযুক্ত হতে পারে যদি এই ডিম খুব পছন্দ করে, দুধে অরুচি, মাথার ঘামে বালিশ ভিজে যায় এবং শীতকালে মনে হয় যে পা গরম হতে চায় না, মনে হয় পায়ে যেন ভেজা মোজা পরানো হচ্ছে। এটা ক্যালকিরিয়া কার্ভের খুব ইম্পর্টেন্ট একটা লক্ষণ। কার্বনিয়াম সালফ খুবই ভালো একটা ওষুধ হতে পারে, যেহেতু এটাতে পেশির ক্ষয়িষ্ণুতা এবং পেশি ত্বকের ক্ষয়িষ্ণুতা আছে এবং দুই হাত আর পায়ের অনুভূতিহীনতা আছে। মানসিক দুর্বলতা, চিন্তা শক্তির অক্ষমতা, মনের বিভ্রান্তিকর অবস্থা, যেন নেশাগ্রস্ত, কথা বলার সময় শব্দ ভুলে যায়। এখানে মনে রাখতে হবে কার্বনিয়াম সালফেট মিষ্টি প্রিয় এবং মাংসে অরুচি, এই লক্ষণটা যেন না ভুলে যায় আমরা। কোনিয়াম ম্যাকুলেটাম বা হেমলক যখন সক্রেটিসকে খাওয়ানো হয় তখন অবস্থাটা মনে রাখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। সেই বিষয়ে আমরা এখন যাব না। তো পক্ষাঘাত নিজ দিক থেকে শুরু হয় কোনিয়াম ম্যাকুলেটামে, তো ডুসেন মাসকুলার ডিস্ট্রফিও নিজ দিক থেকে শুরু হয়। এই হিসেবে এটার একটা মিল আছে। যদি রোগী প্রবল ঘামে, প্রচুর ঘাম এবং খুব মাথা ঘোরা, বিছানায় শুলে এবং শোয়া অবস্থায় পাশ ফিরলেই রোগীর মাথা ঘোরা। আরো অনেকগুলো ওষুধ আছে, তার মধ্যে আছে থ্যালিয়াম ম্যাট, সালফার, আর আরো বেশ কিছু ওষুধ আছে লক্ষণ সাদৃশ্যে আপনারা দিতে পারবেন। হ্যাঁ, প্লাম মেটালিকাম হতে পারে, চিন্তা করা যেতে পারে যে চিন্তা হয়ে গেছে। এই যেহেতু পেশির সুস্থতা প্লাম মেটে আছে, প্রবল কোষ্ঠবদ্ধতা, বিপরীত দিকে টেনে ধরার অনুভূতি, আর মাড়ি নীল বর্ণ। প্লাম মেটে বলা হয় নাভি থেকে পিঠের দিকে, কিন্তু আসলে সেটা না, নাভি থেকে পিঠের দিকে তো বটেই, সবকিছু উল্টা ডাইরেকশনে, বিপরীত মুখে এক ধরনের টান, এই অনুভূতিটা মনে রাখতে হবে। তো এই ছিল আমার আজকের ডুসেন মাসকুলার ডিস্ট্রফি নিয়ে
আপনাদের অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।